তো এর আগের দিনের ক্লাসে আমরা এক সংকর জনন এবং দ্বিসংকর জনন শেষ করে দিয়েছি, অর্থাৎ বংশগতি চ্যাপ্টারের যে মূল টপিক এক সংকর এবং দ্বিসংকর জনন এ দুটো আমরা শেষ করে দিয়েছি। তো আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। আজকে একটি ছোট্ট টপিক, কিন্তু বুঝতে হবে, না বুঝলে এই টপিকটা মাথায় কিন্তু ঢুকবে না। তো আজকের টপিকটা হচ্ছে আমাদের মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের বিচ্যুতি। মানে কি, আমরা জানি যে বিজ্ঞানী মেন্ডেল মোটর গাছের উপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বহু বংশগতি সম্পর্কিত সূত্র প্রণয়ন করলেন। তিনি এক সংকর এবং দ্বিসংকর জনন পরীক্ষার মাধ্যমে বংশগতির সূত্র প্রণয়ন করেন এবং তিনি বংশগতিবিদ্যার জনক হয়ে গেলেন। কিন্তু তার এই সূত্রগুলির মধ্যে এমন কয়েকটি বিচ্যুতি অর্থাৎ কিছু ব্যতিক্রম লক্ষ্য করা যায়, কিছু ভুল ভ্রান্তিও আছে। তো সেগুলো আমরা আজকে জানব। আজকে আমাদের এই মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের যে বিচ্যুতি, সেই বিচ্যুতি বা ব্যতিক্রম মাত্র একটা আছে। সেই একটা ব্যতিক্রম নিয়ে আজকে আমরা আলোচনা করব। কিন্তু তার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই অল করে নাও। কিন্তু চলো আজকের ক্লাসটি শুরু করি। তো দেখো, আজকের আমাদের টপিক হচ্ছে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের বিচ্যুতি। তো মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের যে বিচ্যুতি, প্রথম যে বিচ্যুতি, সেই বিচ্যুতিটাকে বলা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। সেই বিচ্যুতিটাকে বলা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। মানে কি, বিজ্ঞানী মেন্ডেল মোটর গাছের উপরে বিভিন্ন পরীক্ষা করেন, বিভিন্ন সূত্র প্রণয়ন করেন, তিনি এক সংকর জনন এবং দ্বিসংকর জনন পরীক্ষা সম্পন্ন করেন। এইভাবে তিনি বংশগতিবিদ্যা জারি করেন। কিন্তু বিজ্ঞানী মেন্ডেলের এই পরীক্ষার মধ্যে কিছু ত্রুটি দেখা যায় যে বিজ্ঞানী মেন্ডেল যেমনটা বলেছিলেন, দুটি অপত্য জনুর যৌন জননের ফলে দুটি জনিত্রী জনুর যৌন জননের ফলে অর্থাৎ প্রজননের ফলে যে প্রথম অপত্য যৌন সৃষ্টি হয়, সেখানে যে বৈশিষ্ট্যটি সঞ্চালিত হয় তাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য। এবং সেই প্রথম অপত্য যৌনের প্রজননের ফলে যে দ্বিতীয় অপত্য যৌন সৃষ্টি হয়, সে দ্বিতীয় অপত্য যৌনের মধ্যে প্রথম অপত্য যৌনের মধ্যে যে বৈশিষ্ট্যটা সঞ্চালিত হয়নি, সেই বৈশিষ্ট্যটা যদি দ্বিতীয় অপত্য যৌনিতে সঞ্চালিত হয় তাকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। কিন্তু এমনও কিছু উদ্ভিদ আছে, এমনও কিছু প্রাণী আছে যাদের মধ্যে এটা খাটে না, এই সূত্রটা খাটে না মেন্ডেলের। তাহলে কি হয় সেখানে? নাকি এমনও কিছু উদ্ভিদ আছে যেখানে মানে দুটি জনিত্রী জনু একটা কোনো প্রজাতি, যে কোনো একটি প্রজাতির যে কোনো একটি চরিত্রে দুটি বিপরীত বৈশিষ্ট্যযুক্ত বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের মধ্যে সংকরায়নের ফলে যে প্রথম অপত্য যৌন সৃষ্টি হয়, সেই প্রথম অপত্য যৌনুতে যে বৈশিষ্ট্যটা আসে, প্রথম অপত্য যৌনুর মধ্যে যে বৈশিষ্ট্যটা আসে সঞ্চালিত হয়, সেই বৈশিষ্ট্যটা না প্রকট না প্রচ্ছন্ন। তাহলে সেই বৈশিষ্ট্যটা কি? তাহলে সেই বৈশিষ্ট্য যেটা প্রকট নয়, প্রচ্ছন্ন নয়, অর্থাৎ অন্য কোনো একটা বৈশিষ্ট্য, জনিত্রী যৌনুর মধ্যে যে বৈশিষ্ট্যটা নেই, সেই বৈশিষ্ট্যটা আসলো কোথায়? প্রথম অপত্য যৌনুতে। এবং এটা কি প্রকট না, এটা প্রচ্ছন্নও না। তো এই বৈশিষ্ট্যটা কি? নাকি একটা হচ্ছে তৃতীয় বৈশিষ্ট্য। এই তৃতীয় বৈশিষ্ট্য চলে আসলো প্রথম অপত্য যৌনুর মধ্যে, যেই বৈশিষ্ট্যটা আগের অপত্য যৌনুর মধ্যে, জনিত্রী যৌনুর মধ্যে নেই। তো যে আলাদা তৃতীয় বৈশিষ্ট্যটা আসলো, এই তৃতীয় বৈশিষ্ট্য আসার পদ্ধতিকে বলা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। তাহলে আমরা এই অসম্পূর্ণ প্রকটতা কাকে বলবো? নাকি দুটি বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্যযুক্ত, একটা যদি লম্বা হয় তাহলে সেটা বিশুদ্ধ লম্বা, একটা যদি বেটে হয় তাহলে সেটা বিশুদ্ধ বেটে। এই দুটি বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরায়নের ফলে যে নতুন অপত্যটি সৃষ্টি হলো, তার মধ্যে যে বৈশিষ্ট্যটি সঞ্চালিত হয় সেটা প্রকট নয়, সেটা প্রচ্ছন্নও নয়। সেটা কোন বৈশিষ্ট্য? নাকি তৃতীয় কোনো বৈশিষ্ট্যের সঞ্চালিত হলে সেই বৈশিষ্ট্যকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা। মানে এই ঘটনাকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা। তো মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের যে প্রথম বিচ্যুতি, সেটা হচ্ছে আমাদের অসম্পূর্ণ প্রকটতা। তো অসম্পূর্ণ প্রকটতা কি, আমরা সংজ্ঞাটা বুঝে গেছি। সংজ্ঞা পরীক্ষায় দিতেও পারে, নাও দিতে পারে। পরীক্ষায় সংজ্ঞা আসার চান্স খুবই কম। তো একে আমরা বলবো অসম্পূর্ণ প্রকটতা, এটা বুঝে গেছি। এবার আমরা উদাহরণের সাহায্যে এটাকে বুঝবো। এবার অসম্পূর্ণ প্রকটতা কাদের মধ্যে দেখা যায়? বিজ্ঞানী মেন্ডেল তো মোটর গাছের উপর পরীক্ষা করেছিলেন, কিন্তু অসম্পূর্ণ প্রকটতা কাদের মধ্যে দেখা যায় যে মেন্ডেলের সূত্রের মধ্যে বিচ্যুতি হলো?
এই অসম্পূর্ণ প্রকটতা যাদের মধ্যে দেখা যায় তার মধ্যে একটা অন্যতম উদ্ভিদ, সেটা হচ্ছে সন্ধ্যা মালতী। বড় করেই লিখি, সন্ধ্যা মালতী ফুল। আমরা প্রত্যেকে জানি সন্ধ্যা মালতী ফুল কি। সন্ধ্যা মালতী ফুল আমরা প্রত্যেকে দেখেছি, প্রত্যেকে চিনি। এই ফুলের মধ্যে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। যেমন সন্ধ্যা মালতী ফুলের মধ্যে একটা যদি হয় বিশুদ্ধ লাল ফুল, এবং আরেকটা যদি ফুল হয় বিশুদ্ধ সাদা ফুল, এই দুই বিপরীত বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে যদি আমরা সংকরায়ন ঘটাই তাহলে কি দেখব? বিশুদ্ধ লালকে আমরা ক্যাপিটাল আর দিয়ে লিখব, এবং বিশুদ্ধ সাদাকে আমরা অবভিয়াসলি স্মল আর দিয়ে লিখব। এবার আমরা এদের মধ্যে সংকরায়ন ঘটাই, দেখি তো কি হয়। এদের মধ্যে আমরা সংকরায়ন যদি ঘটাই তাহলে এরা হয়ে গেল আমাদের পি জনু। এরা কি আমাদের পি জনু, এগুলো হচ্ছে আমাদের পি জনু। ক্যাপিটাল আর স্মল আর দুই ধরনের বিপরীত বৈশিষ্ট্যযুক্ত পি জনু। এবার এখান থেকে আসবে একটি ক্যাপিটাল আর, এখান থেকে আসবে একটি স্মল আর। এদের অ্যালিল থেকে আসবে একটা অ্যালিল, এদের অ্যালিল থেকে আসবে একটা অ্যালিল। এগুলো হচ্ছে আমাদের গ্যামেট। এগুলো আমরা কি পেলাম? এগুলো পেলাম আমরা দুটো গ্যামেট। এই দুটো গ্যামেট একসঙ্গে মিলিত হয়ে কি তৈরি করবে? একটি নতুন অপত্য তৈরি করবে। এই দুটি গ্যামেট ক্যাপিটাল আর স্মল আর। এই অ্যালিল সম্পন্ন একটি নতুন অপত্য জীব সৃষ্টি করলো। এবার আমরা মেন্ডেলের এক সংকর এবং দ্বিসংকর পরীক্ষা থেকে কি বুঝেছি? এই দুটো অ্যালিল, এখান থেকে একটা অ্যালিল, এখান থেকে একটা অ্যালিল যদি দুটো মিলিত হয়ে যে নতুন অপত্যটা সৃষ্টি করবে, প্রথম অপত্য জন্য এটা কি? এটা হচ্ছে F1 জনু। অর্থাৎ প্রথম অপত্য জনু যে প্রথম অপত্য জনুটা সৃষ্টি করবে সেটা কি হয়? সংকর হয়। অর্থাৎ আমাদের মেন্ডেলের বংশগতি সংক্রান্ত পরীক্ষার মাধ্যমে এটাকে যদি বলতে চাই তাহলে এটা হবে আমাদের শঙ্কর লাল। এখানে ছিল বিশুদ্ধ লাল, এটা হয়ে যাবে আমাদের শঙ্কর লাল। কিন্তু এক্ষেত্রে আছে অসম্পূর্ণ প্রকটতা। এক্ষেত্রে মেন্ডেলের বংশগতি সূত্রের বিচ্যুতি লক্ষ্য করা যায় এই সন্ধ্যা মালতী ফুলের ক্ষেত্রে। তার মানে এক্ষেত্রে কিন্তু শঙ্কর লাল হবে না। এই ক্যাপিটাল আর স্মল আর, এই অ্যালিল সম্পন্ন যে নতুন অপত্যটা সৃষ্টি হলো, সেই অপত্যের যে বৈশিষ্ট্য হবে, সেই অপত্যটা যে বৈশিষ্ট্য সম্পন্ন হবে, এই অপত্য সন্ধ্যা মালতী ফুলের যে রং হবে সেটা হচ্ছে, এটা লালও হবে না, সাদাও হবে না, এটা হবে গোলাপি। গোলাপি ফুলযুক্ত সন্ধ্যা মালতী। তার মানে এই যে প্রথম অপত্য জমিতে যে বৈশিষ্ট্যটা সঞ্চারিত হচ্ছে সেটা না লাল ফুল থেকে আসছে না সাদা ফুল থেকে আসছে, এটা একটি তৃতীয় বৈশিষ্ট্য। এটা প্রথম বৈশিষ্ট্য, এটা দ্বিতীয়, তাহলে এটা হচ্ছে আমাদের গোলাপি ফুলযুক্ত একটা তৃতীয় বৈশিষ্ট্য। এটাকেই বলছি আমরা অসম্পূর্ণ প্রকটতা। এবার এর মধ্যে যদি আমরা সংকরায়ন ঘটাই, প্রথম অপত্য জনুর মধ্যে যদি আমরা সংকরায়ন দেখি তাহলে তার আগে আমি এটা মুছে দিই, সম্পূর্ণটা মুছে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। কিন্তু এর উপর করতে গেলে আমার জায়গা হবে না। তাহলে খেয়াল করো আমাদের কি এসেছিল প্রথম অপত্য জনিতে? এক ক্যাপিটাল আর স্মল আর, এটা এসেছিল। এদের মধ্যে আমরা যদি সংকরায়ন ঘটাই ক্যাপিটাল আর স্মল আর, এদের মধ্যে যদি আমরা সংকরায়ন ঘটাই তাহলে এখান থেকে দুটো অ্যালিল আসবে, একটা ক্যাপিটাল আর একটা স্মল আর। এখান থেকে দুটো অ্যালিল আসবে, একটা ক্যাপিটাল আর একটা স্মল আর। ব্যাস। এবার এদের মধ্যে আমরা সংক্রায়নের মাধ্যমে যে জনিত্রের জন্য সংকরায়ন ঘটবে, জনিত্রের জন্য বংশগতির অনুক্রমিক সঞ্চালন ঘটবে, সেই সঞ্চালন দেখার জন্য আমাদের কি লাগবে? নাকি চেকার বোর্ড লাগবে। তাহলে আমরা দেখবো এখানে F2 জনুর চেকার বোর্ড। এবার আমরা এখানে কি দেখবো? F2 জনুর চেকার বোর্ড।
এর আগের ক্লাসগুলো না করলে এগুলো কিন্তু বুঝতে অসুবিধা হবে, তো আগের ক্লাসগুলো কিন্তু অবশ্যই করে নেবে। এবার এখানে আমাদের যেরকম এক সংকর জনন পরীক্ষাতে আমরা দেখেছিলাম সেরকম এখানেও সেম হবে, একদিকে পুরুষ একদিকে স্ত্রীলিঙ্গ, দুটো ভাগে এখানেও ভাগ করে দেব, কারণ কত করে অ্যালিল আছে, দুটো করে। তাই একটাতে উপর দিকে আমি বসিয়ে দিচ্ছি ক্যাপিটাল আর এবং স্মল আর, আর এর নিচের দিকে বসিয়ে দিচ্ছি ক্যাপিটাল আর এবং স্মল আর, ব্যাস। এবার দেখি তো, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর, স্মল আর স্মল আর, সরি এখানে আছে ক্যাপিটাল আর এখানে আছে স্মল আর, তার মানে এখানেও বসবে ক্যাপিটাল আর স্মল আর, স্মল আর স্মল আর, তো এখানে হবে স্মল আর স্মল আর। এবার এখানে দেখো, এটা হচ্ছে বিশুদ্ধ লাল, এটা হচ্ছে লাল, কিন্তু এদেরকে আমরা বংশগতি সংক্রান্ত মেন্ডেলের সূত্রের সাহায্যে এক সংকর জনন পরীক্ষার মাধ্যমে যদি বলতে চাই, তাহলে এগুলো কি বলা যাবে, মেন্ডেলের সূত্র অনুযায়ী এদেরকে বলা যাবে সংকর লাল। কিন্তু যেহেতু আমরা এখানে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় সন্ধ্যামালতি ফুলের ক্ষেত্রে, তাই এখানে এটি সংকর লাল হবে না, সংকর সাদাও হবে না, তাহলে এটি কি হবে, এর যে বৈশিষ্ট্য এদের সেটা হচ্ছে এদের ফুলের রং হবে গোলাপি, এদের ফুলের রং হবে গোলাপি, গোলাপি ফুলযুক্ত। ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর হচ্ছে গোলাপি, এবং স্মল আর কি সাদা। এই পর্যন্ত আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের চেকার বোর্ড, F2 জনুর চেকার বোর্ড, যেখানে দেখতে পাচ্ছি 1% লাল, 2% গোলাপি এবং 1% সাদা। এদের এবার আমরা ফিনোটাইপ এবং জিনোটাইপিক অনুপাত দেখব। এবার এখানে যদি আমরা ফিনোটাইপ এবং জিনোটাইপ দেখার জন্য কি করব, অবশ্যই 4টি ফিনোটাইপ, যেটাকে কিন্তু তোমাদের পরীক্ষাতে এখানে পুরোটা ফিনোটাইপ লিখতে হবে, ফিনোটাইপ অর্থাৎ এখানে তোমরা পরীক্ষায় লিখবে ফিনোটাইপ, এটা লিখবে, তারপর এখানে লিখবে জিনোটাইপ, চলো লিখেই দিই, আবার এখানে লিখবে ফিনোটাইপিক অনুপাত, এটা কিন্তু আমি শর্টকাটে লিখলাম, এখানে হবে জিনোটাইপিক অনুপাত। তোমরা আবার কিন্তু VO এগুলো লিখবে না, তোমরা কি পুরোটা লিখবে। ফিনোটাইপ কি, আমাদের ফিনোটাইপ মানে কি, আমরা ফিনোটাইপ মানে কি জেনেছি, বারবার করে বলেছি, ফিনোটাইপ মানে যেটা বাহ্যিক বৈশিষ্ট্য, আমরা যেটা বাইরে থেকে দেখতে পাই সেটা হচ্ছে ফিনোটাইপ। ফিনোটাইপ আমরা কি দেখতে পাচ্ছি, লাল দেখতে পাচ্ছি, গোলাপি দেখতে পাচ্ছি এবং সাদা দেখতে পাচ্ছি। তো আমরা কি লিখবো, প্রথমে লিখবো লাল, তারপরে লিখবো গোলাপি, অ্যান্ড লাস্টে লিখবো সাদা। জিনোটাইপও আমরা কি দেখবো, লাল দেখতে পাচ্ছি ক্যাপিটাল আর, গোলাপি কি দেখতে পাচ্ছি ক্যাপিটাল আর স্মল আর, দুটোই একই আছে, তো দুবার লিখবো না, কিন্তু একবারই লিখবো। কবার লিখবো, একবারই লিখবো, ক্যাপিটাল আর স্মল আর, অ্যান্ড সাদা কি আছে, স্মল আর। এটা আসলো আমাদের জিনোটাইপ, এটা আসলো ফিনোটাইপ, এটা আসলো জিনোটাইপ। এবার এদের মধ্যে অনুপাতটা দেখি তো, অনুপাতটা কি হয়। ফিনোটাইপিক অনুপাত, প্রথমে এটা আমাদের জিনোটাইপ লিখতে হবে, তাহলে আমাদের পড়তে সুবিধা হবে। জিনোটাইপিক অনুপাত, জিনোটাইপ ক্যাপিটাল আর কটা আছে, একটাই আছে, তাহলে এখানে কত বসাবো, 1 বসাবো। তারপরে কি আছে, ক্যাপিটাল আর স্মল আর কটা আছে, দুটো আছে, এখানে কত বসাবো, 2 বসাবো। স্মল আর কটা আছে, একটা আছে, তো কত বসাবো, 1টা বসাবো। এবার ফিনোটাইপিক অনুপাত যদি দেখতে যাই, এখানে আমাদের হবে ফিনোটাইপিক অনুপাত, লাল আছে কটা, লাল আছে 1টা, গোলাপি আছে কটা, 2টো, অ্যান্ড সাদা কটা আছে, 1টা। এইখানে দেখো কি দেখা যাচ্ছে, এখানে একটা জিনিস কি পরিবর্তন দেখা যাচ্ছে, মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্র এক সংকর জন্য আমরা কি দেখেছিলাম, জিনোটাইপ অনুপাত তো দেখেছিলাম 1:2:1 মোটর গাছের ক্ষেত্রে। ফিনোটাইপিক অনুপাত দেখেছিলাম এখানে দেখেছিলাম 3:1, কিন্তু আমাদের এই যেহেতু আমরা দেখছি অসম্পূর্ণ প্রকটতা অর্থাৎ মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম, তাই সেক্ষেত্রে আমাদের জিনোটাইপিক অনুপাত হয়ে যাবে 1:2:1 এবং ফিনোটাইপিক অনুপাত হয়ে যাবে
1:2:1, অর্থাৎ জিনোটাইপিক অনুপাত এবং ফিনোটাইপিক অনুপাত দুটোই কিন্তু একই। এগুলো কি দুটোই হয়ে গেল একই। এই বৈশিষ্ট্যটা অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে দেখা যায়। তো সন্ধ্যা মালতী ফুলের ক্ষেত্রে আমরা এই অসম্পূর্ণ প্রকটতা লক্ষ্য করতে পারি। এবার সন্ধ্যা মালতী ফুলের ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায় না, শুধু সন্ধ্যা মালতী ফুল ছাড়া আর কোন কোন ফুলের মধ্যে দেখা যায় অসম্পূর্ণ প্রকটতা? আর যে ফুলের মধ্যে দেখা যায় 2 নম্বর যে ফুল, সেই ফুলটা হচ্ছে, ফুলের নামটা কি আছে? 2 নম্বর ফুলের নাম আছে স্ন্যাপড্রাগন। এটাই আছে তো? হ্যাঁ, 2 নম্বর এই যে স্ন্যাপড্রাগন ভালো করে লিখি। স্ন্যাপড্রাগন নামক একটা ফুল আছে। স্ন্যাপড্রাগন ফুলের মধ্যেও এই অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় সন্ধ্যা মালতী ফুলের মতো। আর একটা আছে, আচ্ছা এটা তো ফুল, এটাও ফুল, তো এগুলো কিন্তু উদ্ভিদ। স্ন্যাপড্রাগন নামক ফুল, এগুলো তো উদ্ভিদ। শুধু কি উদ্ভিদের মধ্যেই অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়? অবশ্যই না, প্রাণীদের ক্ষেত্রেও অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। সেই প্রাণীটা কি? প্রাণী যে দেখা যায় সেই প্রাণীর হচ্ছে এক ধরনের মুরগি। মুরগির নামটা হচ্ছে মুরগিটা হচ্ছে নামটা কি আছে? আন্দুলেসিয়ান মুরগি। যে মুরগির মধ্যে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় তার নাম হচ্ছে আন্দুলেসিয়ান মুরগি। অর্থাৎ আমরা যেখানে যেটা দেখব সেটা হচ্ছে যে অসম্পূর্ণ প্রকটতা। এই অসম্পূর্ণ প্রকটতা যেখানে জিনোটাইপিক অনুপাত এবং ফিনোটাইপিক অনুপাত দুটোই একই, সেই অসম্পূর্ণ প্রকটতা সন্ধ্যা মালতী ফুলের ক্ষেত্রেও দেখা যায়, তেমনই স্প্যান ড্রাগন ফুলের মধ্যেও দেখা যায়, এমনকি আন্দুলেসিয়ান মুরগির মধ্যেও দেখা যায়। তো এই হচ্ছে আমাদের অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতা তাহলে কি? নাকি মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। তো আমরা মেন্ডেলের সূত্রের যে বিচ্যুতি, সে একটা মাত্র বিচ্যুতি যেটা আমাদের সিলেবাসে আছে, সেটা হচ্ছে এই অসম্পূর্ণ প্রকটতা। তো এটাই ছিল আমাদের আজকের মেন টপিক। অসম্পূর্ণ প্রকটতার মধ্যে জিনোটাইপ এবং ফিনোটাইপিক অনুপাত একই হয়। একটা তৃতীয় বৈশিষ্ট্যের আগমন ঘটে জনিত্রী জনুর সংকরায়নের ফলে প্রথম অপত্য জনুতে। তো এই ছিল আমাদের আজকের মূল টপিক। আজকের ক্লাসে আমরা অসম্পূর্ণ প্রকটতা এটা কিন্তু ভালো করে বুঝলাম। এখান থেকে যে মেন তোমাদের প্রশ্ন হবে সেটা হচ্ছে যে অসম্পূর্ণ প্রকটতার মধ্যে জিনোটাইপিক অনুপাত, এটা কি জিনোটাইপিক অনুপাতটা আসতে পারে? এবং ফিনোটাইপিক অনুপাত অর্থাৎ অসম্পূর্ণ প্রকটতার মধ্যে এক সংকর জননের ফলে সন্ধ্যা মালতী ফুলের ক্ষেত্রে এক সংকর জননের ফলে যে ফিনোটাইপিক অনুপাত আসে, সেই ফিনোটাইপিক অনুপাত আসবে এটা 1:2:1। আমরা এক সংকর জননের ফিনোটাইপিক অনুপাত দেখেছি 3:1। কিন্তু অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে, কিংবা তোমাকে অসম্পূর্ণ প্রকটতা বলতেও পারে, নাও বলতে পারে, তোমাকে বলতে পারে সন্ধ্যা মালতী ফুলের ক্ষেত্রে এক সংকর জননের ফলে যে ফিনোটাইপিক অনুপাত আছে, সেই ফিনোটাইপিক অনুপাতটা কি? তো তোমাকে বলতে হবে 1:2:1, অর্থাৎ জিনোটাইপিক অনুপাত যা, ফিনোটাইপিক অনুপাতটাও তা। এবার আরেকটা প্রশ্ন কি হতে পারে? যে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় এরকম দুটি উদাহরণ দাও, এরকম দুটি উদ্ভিদের বা এরকম দুটি জীবের উদাহরণ দাও। তো তোমাকে বলতে হবে সন্ধ্যা মালতী ফুল এবং স্প্যান ড্রাগন ফুল, অথবা সন্ধ্যা মালতী ফুল কিংবা আন্দোলেসিয়ান মুরগি, যে কোনো দুটা বলে দেবা, কিংবা তিনটা বললে তিনটা, কিংবা একটা বললে একটা। তোমাকে এখান থেকে উদাহরণটা জিজ্ঞেস করতে পারে। তো এই জন্য আমাদের আজকের মূল টপিক, এখান থেকে এই ধরনের প্রশ্ন হতে পারে। অসম্পূর্ণ প্রকটতার সংজ্ঞাটা বললাম, সংজ্ঞাটা আসতেও পারে, নাও আসতে পারে। তো আমাদের আজকের টপিক শেষ হয়ে গেছে। তো আজকের টপিক থেকে যদি কারো কোথাও বুঝতে সামান্যটুকু অসুবিধা হয়, কারো
কোথাও যদি একটু প্রবলেম থাকে তো আমাকে বলবে, আমি সেই সমস্যাটার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাস এখন পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে।